আমি কবে যে ছোটবেলায় ভিলেনের ছবিতে হিট করেছিলাম, আজীবন আমায় ভিলেন করে সমস্ত শ্রেষ্ঠ অভিনেতারা সব থেকে ভালো শুনতে পারে, তাই তারা শ্রেষ্ঠ হয়েছে। এটা খুব বিতর্কিত প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিলে পরে আমার কাজ চলে যাবে। সে কিভাবে কথা বলে, কিভাবে থুতু ফেলে, কেমন করে তার অ্যাকসেন্ট কিরকম, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, এটা অবজার্ভ করছি। কেমন করে বেতের ঝুড়ি বুনতে হয়, গরুকে জাবর কেটে দিতে হয়, এই সমস্তগুলো আমি শিখতে হয়েছিল, এবং কোদাল চালানো শিখতে হয়েছিল। ওখানে নওয়াজকে নিয়ে ছবি ভাবা যেতে পারে, কিন্তু আমাকে এখানে বাংলায় নওয়াজ বলবে লোকে, কিন্তু আমাকে নিয়ে গল্প তৈরি হবে না জীবনে। আর্জেন্টিনাতে দরিদ্র যাতে না, মানে দারিদ্রতা যাতে না থাকে, সেই জন্য সরকার থেকে বলা হয়েছে যে তুমি তোমার কিডনি বেচতে পারো, তুমি তোমার লাংস বেচতে পারো, বেচলে পরে সরকার কিনে নিয়ে তোমায় টাকা দেবে। নট ইভেন দ্যাট, তুমি তোমার বাচ্চাকেও বিক্রি করে দিতে পারো, কিনে নেবে। এন্টারটেইন করা নাটকের একমাত্র উদ্দেশ্য নয়। এখন হিট মানে গুড, হ্যাঁ, মানে পপুলারিটি মানে গুড। রাষ্ট্রের হাতে থাকে বিজ্ঞান এবং শিল্পকে কিভাবে ব্যবহার করবে। বিজ্ঞান দিয়ে কেউ অ্যাটম বোমাও বানাতে পারে, আবার বিজ্ঞান দিয়ে সে সর্দি কাশির ওষুধও বানাতে পারে। এবার রাষ্ট্রের চয়েস সেটা। ধরো একজন সেলিব্রিটি, একজন অভিনেতা সেলিব্রিটি, তার অভিনয়টা সেল হয়। এবার সে যদি ভেবে নেয় যে আমার সমস্ত কিছু সেল হবে, পাগল আছে, ওইভাবে ওই শটটা খেলতে গেল কোনো মানে, আরে মার, এটাও করি, উচ্চাকাঙ্ক্ষা, রক্ত চাই। মাথাটা যে এখান থেকে তুললো, এখান থেকে পলাটা পড়ে গেল, এই পলার এখানে একটা দাগ হয়ে গেল, অর্থাৎ 10-12-15 সেকেন্ডের ভেতরে সত্যিটা বুঝে দিলেন যে প্রায় 6-7 ঘন্টা এইভাবে সে ছিল। যে কারণে সিনেমা এত কথা থাকার কথা নয়। এখন স্টারদের যুগ নেই। আমার লোন আছে, আমাকে অভিনয় করতে হবে, আমি সব ছবি দেখি না। নমস্কার, আজকে আমরা যার কাছে এসেছি তিনি প্রায় 3 দশক ধরে বাঙালির মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। তাকে আমরা প্রতিদিন ধারাবাহিকে টিভি পর্দায় দেখতে পাই। শুধু টলিউড নয়, বলিউডেও তিনি একইভাবে অভিনয় করে চলেছেন। সেরকম পরিচালক হিসেবেও তার খ্যাতি প্রশংসনীয়। নমস্কার অনিন্দ্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন। যদি এতটা নই আর কি। এনিওয়ে, প্রথমেই বলুন কেমন আছে? এইটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, মানে এক কথায় উত্তর দেওয়া। এটা আমাদের বাবা কাকাদের দেখতাম, যাই হতো না কেন, যে কোনো সিচুয়েশনে বলতো তারা ভালো আছে। মানে এখন ভালো আছি বললে পরে কেউ আগে সাইডে তাকাবে এইভাবে, কি করে এরকম একটা অবস্থাতে কেউ ভালো থাকতে পারে। এনিওয়ে, আচ্ছা, অ্যাবসলিউটলি পলিটিক্যাল কোয়েশ্চেন আর কি। এবং রাজনীতি যেভাবে আজ থেকে গত 30 বছর ধরে সমস্ত কিছুর ভেতরে ঢুকে পড়েছে, সেখান থেকে ভালো থাকা, ভালো আছি বলতে পারাটা ডিফিকাল্ট। বাট অনেক সময় অনেক বই বা অনেক সিনেমা দেখে সেগুলো মাথা থেকে বেরিয়ে যায়, তখন মনে হয় যে সত্যি ভালো আছি। একজন শিল্পীর বেঁচে থাকার মূল রসদ কি? এই অ্যাবসার্ড পৃথিবী, এবং সেটাকে ছুতে চাওয়া, এই ছুতে চাওয়া এবং বারবার ফেল করা, আবার চেষ্টা করা, আবার ফেল করা। অনেকেই বলেছেন এখন কেউ বিখ্যাত হয় না, ভাইরাল হয়, কি বলবে? এটা হচ্ছে খানিকটা জাগলারি আছে আর কি। বিখ্যাত হওয়ার, ভাইরাল হওয়ার ভেতরে যে খুব মানে মৌলিক তফাৎ আছে, এটা আমি মনে করি না। কারণ যারা বিখ্যাত হন, তারা তার পেছনে যেমন নির্দিষ্ট কতগুলো কারণ থাকে, তাদের ক্রেডেনশিয়াল থাকে, তাদের মেধা থাকে, তাদের বুদ্ধি থাকে, সমস্তটা নিয়েই হন। তবে হ্যাঁ, আজকে যারা ভাইরাল হচ্ছেন সেখানে মেধা টা কম দেখতে পাওয়া যায়, ইন্টেলিজেন্স লেভেল প্রায় 0। সো সেক্ষেত্রে এই যে ননসেন্স, বা শুরুতেই যেটা বললাম, এই যে অ্যাবসার্ড একটা পৃথিবী, সেটাকে ছুতে চাওয়ার চেষ্টা আর কি, সেটা শিল্পীদের জাগিয়ে রাখে, সজাগ করে রাখে। তো এটা তারই, এই ভাইরাল হওয়াটা, এটা এক ধরনের অ্যাবসার্ডিটির রিফ্লেকশন। যে কোনো পারফরমেন্স বা যে কোনো সৃষ্টি শিল্প নয়, এর কি কোনো প্যারামিটার আছে এই ব্যাপারটা নিয়ে? যদি আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেনটা খুব ডিফিকাল্ট বাট খুব ইন্টারেস্টিং। এবার আমার কথা হচ্ছে, তাহলে শিল্প কাকে বলবো আর কি, বা পারফরমেন্সই বা কাকে বলবো আর কি। হ্যাঁ, শিল্পীকে সে সবসময় কিছু একটা প্রকাশ করতে চায়, যেই প্রকাশ করাটার জন্য তার পারফরমেন্স লাগে আর কি। ধরো পেইন্ট করা এজ এ পারফরমেন্স, বাট ডান্সও পারফরমেন্স। এবার হ্যাঁ, সেই অর্থে কোনো প্যারামিটার এরকম নেই। তার লেভেল থাকলে বলে আমরা বলতে পারি লিওনার্দো দা ভিঞ্চির পেইন্টিং, আমরা বলতে পারি তারকস্কির ছবি, এগুলো প্যারামিটার সেট করেছে। ভারতবর্ষের ঋত্বিক ঘটকের ছবি একটা প্যারামিটার সেট করেছে। যদি এপিক ফিল্ম, সাধারণত ফিল্ম 2 ধরনের, একটা ড্রামাটিক, একটা এপিক। সো এরকম কিছু কিছু স্ট্যান্ডার্ড তো আমরা সমস্ত কিছুতে, বিটোভেন দ্য সিভিলাইজেশনের আর কি মনুমেন্ট বলা হয়, বিটোভেনের 9 সিম্ফনিকে বলা হয় আর কি। বেসিক্যালি 9 সিম্ফনি দ্য আইডেন্টিটি অফ দ্য সিভিলাইজেশন, এরকম ভাবে অনেকে ব্যাখ্যা করেন আর কি, অনেক ওয়েস্টার্ন মিউজিক ক্রিটিকরা। সো এগুলোকে প্যারামিটার হয়ে যায়। কিন্তু আমি বলবো যে এটা থিওরিটিক্যালি এটা কিন্তু কারেক্ট নয় আর কি। হতে পারে যে আরেকজন বিটোভেন, কখনো বিটোভেনের থেকেও ভালো কেউ আসতে পারে আর কি। হতে পারে রবীন্দ্রনাথের থেকে ভালো কেউ, বিকজ আমরা জানি না সামনের পৃথিবীতে কোথায় কি শেষ হবে, মানে কোথায় কিভাবে পৌঁছবে না পৌঁছবে, কিভাবে আরেকজন শিল্পী উঠে আসবে, এটা আমরা জানি না থিওরিটিক্যালি, যে কারণে এটা কারেক্ট নয়। বাট আমরা অ্যাপারেন্টলি ধরে নিয়ে, মানে এর একটা প্যারামিটার আছে। কেন থিওরিটিক্যালি কারেক্ট নয়? কারণ এটা একটা আইডিয়া।
আইডিয়া হচ্ছে ধরো ফাদার, বাবা একটা কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আর কি, মাপ নেই যে এইটা অ্যাচিভ করলে পরে আমি তাকে আদর্শ বাবা বলবো, এইটা অ্যাচিভ করলে তাকে আমি আদর্শ মা বলবো, এইটা অ্যাচিভ করলে তাকে আদর্শ শিক্ষক বলবো, এরকম কিছু হয় না আর কি। মানে সেই দিক থেকে দেখলে পরে, খুব থিওরিটিক্যালি এবং ক্রিটিক্যালি দেখলে পরে এর শিল্পের সেই অর্থে কোনো প্যারামিটার হয় না। থিয়েটার, সিনেমা, ধারাবাহিক 3 ক্ষেত্রে অভিনয়ের ধরন তো বদলায়। অভিনেতা হিসেবে তোমাকেও চরিত্র বা উপস্থাপনের মাধ্যমে অনুযায়ী নিজেকে বদলে নিতে হয়। এই 3টি প্ল্যাটফর্মের মধ্যে মূল ফারাকের জায়গাগুলি যদি আমাদের দর্শকদের বলো। হ্যাঁ, প্রথমত তিনটে মিডিয়াম আর কি, টেলিভিশন, সিনেমা এবং থিয়েটার একটা মিডিয়াম। যেমন কি হয়, মৌলিক যে তফাতের জায়গাগুলো, থিয়েটারের ক্ষেত্রে আমরা যে ভার্চুয়াল রিয়েলিটি সেটা হচ্ছে স্পিরিট, সিনেমার ক্ষেত্রে সেটা নয় আর কি, বা পেন্টিং এর ক্ষেত্রে নয়, মিউজিকের ক্ষেত্রে নয়। মিউজিকের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে টাইম, একটা সেকেন্ডের উপরে সা শব্দটা আমরা বসাই। তো এরকম ভাবে প্রত্যেকটা ভার্চুয়াল রিয়ালিটি যেহেতু আলাদা আর কি, সেই হেতু এখানে কোনোটার সাথে কোনোটার মিল অ্যাপারেন্টলি পাওয়া গেলেও অন্তত অভিনেতা হিসেবে আমরা পাই না। কারণ কি, থিয়েটারে খালি চোখের লোকে দেখে, থিয়েটারে 1000 লোক বসে থাকে আমার সামনে, শেষ শুরু পর্যন্ত আমাকে তাকে শোনাতে হবে এবং আমাকে দেখাতে হবে, একটাই চান্স থাকে ওখানে। এবং হ্যাঁ, এবং সেখানে থিয়েটারের যে একটা গ্রোটোস্ক ফর্ম আছে, একটু হালকা এক্সাজারেশনের একটা ব্যাপার আছে আর কি, সেটা বিকজ অফ, কারণ কি ওই অনেকটা পেছনে, প্রায় 50 মিটার পেছনের লোকটাকেও দেখতে হবে, ফলে আমার সামান্য একটা জেস্টার এইটা সিনেমাতে খুব এফেক্টিভ, বাট এটাই যদি আমরা তখন থিয়েটারে করতে একটু লার্জার, মানে এটা খুব, মানে আমি বললাম এটা খুব ব্লান্টলি বললাম আর কি, বেসিক্যালি আইডিয়াটাকে ধরতে হবে আর কি। কারণ থিয়েটার খালি চোখে দেখছে লোকে, কিন্তু সিনেমার ক্ষেত্রে যেটা হয়, লেন্সে আমরা কিছু করি না, লেন্সটাই সব করে আর কি। কারণ এবার লেন্স যেহেতু ম্যাগনিফাই করে, অনেক বেশি বাড়ায়, ফলে তোমাকে মানে উল্টোটা করতে হবে, তোমাকে অনেক বেশি রেস্ট্রেইন হতে হবে আর কি। অনেকটা ছোট করলে তবেই সেটা আরো গিয়ে বাড়ে, তুমি যদি বাড়িয়ে করো তাহলে সেটা আরো বড় দেখাবে। এবং সিনেমাতে যে রিয়ালিস্টিক অ্যাক্টিং বলা হয় আর কি, যদি কথাটা খুব মানে ভেগ এবং ফেক আর কি, কাকে রিয়ালিস্টিক অ্যাক্টিং বলে আমি নিজেও জানি না আর কি। এদিকে যদি আমরা অ্যাপারেন্ট অর্থেও ধরে নিই, তাহলে পরেও সেটা তখন মনে হবে যেন স্লাইটলি মেলোড্রামাটিক। এবার মেলোড্রামাকে ঋত্বিক ঘটক একরকম ভাবে দেখেছেন, সত্যজিৎ রায় আরেক রকম ভাবে দেখেছেন। ঋত্বিক ঘটকের ছবিতে মেলোড্রামা ইউজ ছিল আর কি, মেলোড্রামার ইউজ ছিল, মেলোড্রামার যে এসেন্স তার ইউজ অনেক বেশি ছিল, যেটা আমরা বুঝতে সাধারণত ভুল করে থাকি আর কি। মেলোড্রামা নয় আর কি, তার এসেন্সটা আর কি মেলো। এবং সেটা যে ভারতবর্ষের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের সাথে এটা যায়। কারণ এখানকার একজন কৃষক, এটা আমি শুনেছিলাম হচ্ছে শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের কাছে, সৌম্যমিত্র একটা নাটক ছেড়াতার, সেখানে ব্যর্থ হয়েছিলেন একজন কৃষকের রোল করতে গিয়ে, কারণ সৌম্যমিত্র তার সেই অভিজাত যে ব্যাপার, আভিজাত থেকে লেগাসি থেকে বেরোতে পারেনি, এবং তার সেই পরিচালিত দেহভঙ্গি থেকে বেরোতে পারেনি। কিন্তু এখানকার একজন পুরুলিয়ার একজন কৃষক সেভাবে হাঁটেই না আর কি, কাঁধে লাঙলটা নিয়ে আর কি। সো এখানে সৌম্যমিত্র ব্যর্থ হয়েছিলেন আর কি। সো এই যে সিনেমায় যে ডিগ্রির তফাৎটা আছে, এবং সিনেমার রিয়ালিটি হচ্ছে লেন্স এবং আলো তোমাকে সেট করে দেয় মুডটা, যে মুডটা সেট করে হচ্ছে আমার ভয়েস লেভেল, আমি কোন পিচে কথা বলবো, সেটা সবটা নিয়ে কিন্তু অ্যাম্বিয়েন্সটা তৈরি হয় আর কি। থিয়েটারে কিন্তু সেটা ততটা দায়বদ্ধতা নেই আর কি। কারণ থিয়েটারে কোনো ক্লোজ আপস হয় না আর কি, কারণ আমরা সিনেমাতে আমরা দেখতে পাই ক্লোজ আপস। এবার তুমি সিনেমায় ক্লোজ আপ করতে গিয়ে তুমি যদি ডিসক্লোজও করে দিতে পারো, দেন ইউ ফেইলড। সো থিয়েটারে ডিসক্লোজ করলে অতটা খালি চোখের এরর আছে অনেক বেশি আর কি, যেহেতু খালি চোখে অত ওইভাবে মেশিনের মতো পারফেক্টলি দেখা সম্ভব নয়, অবজার্ভ করা সম্ভব নয়, একটু এদিক ওদিক করলেই সে মিস করে যাবে। হ্যাঁ, তো এই যে বেসিক তফাৎগুলো এগুলো আছে। টেলিভিশনে বলবো যে মানে সিনেমা এবং থিয়েটারের অভিনয় একটা মাঝামাঝি একটা জায়গা, স্লাইটলি লাউড, কারণ টেলিভিশনটা মোস্টলি যে অডিয়েন্সের জন্য, যে ক্লাসের জন্য, সেই ক্লাসটা সেই অর্থে এডুকেটেড লোকজন নয়, মানে একটা পোর্শন আর কি, আমি বলছি না সমস্তটা, একটা পোর্শন নয়, মানে সেই প্রথাগত শিক্ষা যদি ধরি, প্রথাগত ইন্টেলেকচুয়াল, ইউনিভার্সিটি কলেজ পাস নয় আর কি, মানে বাট এরা অর্গানিক্যালি ইন্টেলেকচুয়াল। সে জানে যে কেমন করে ডিমটা ফাটিয়ে অমলেটটা বানাতে হয়, একজন চাষি কৃষক সে জানে কেমন করে ধান চাষ করতে হয়। দিস ইজ অলসো, মানে দে আর অলসো ইন্টেলেকচুয়াল, কারণ সে দে নো হাউ টু প্ল। সো এই এক ধরনের ইন্টেলেকচুয়াল আছে, একজন হচ্ছে আমাদের মধ্যে যারা পাস ফেল, মানে ইউনিভার্সিটি করা আর কি। কিন্তু এইখানে আমার বলবো যে যারা অর্গানিক ইন্টেলেকচুয়াল, তাদের কাছে অনেক বেশি যায়, এবং তাদেরকে কেটার করা হয়, টেলিভিশন কেটার করে, ফলে তার ভিতরে একটা হালকা লাউডনেস, অ্যাটলিস্ট সে যাতে তার মতন করে রিলেট করতে পারে। যে সূক্ষ্মতা নিয়ে আমরা শহরে কথা বলি, যে সূক্ষ্মতা নিয়ে আমরা শহরে ইন্টারাক্ট করি, একটা গ্রামের পুরুলিয়ার কৃষক বা বর্ধমানের একটা শ্রমিক সেভাবে করে না, ফলে তাদের জন্য তাদের কথা মাথায় রেখে ফলে টেলিভিশনে ইন্টেনশনালি সেভাবে ডিজাইন করা থাকে, তার স্টোরি থাকে, তার প্লট থেকে শুরু করে এবং অভিনয়ের প্যাটার্ন সবটাই আর কি। তোমার করা এমন কয়েকটা চরিত্রের কথা জানতে চাই যার থেকে বেরিয়ে আসা মুশকিল ছিল, মানে যা মনের উপর জোরালো প্রভাব ফেলেছে। অরিজিৎ সিং এর একটা ছবি করেছিলাম আর কি, সা নামে, আমি একটা কৃষকের রোল করেছিলাম, এবং তখন আমাকে তার ছবির শুটিং এর প্রায় 5 দিন আগে আমাকে অরিজিৎ ডেকে নিয়েছিল, ওই কেমন করে ধান রোপণ করতে হয়, কেমন করে বেতের ঝুড়ি বুনতে হয়, গরুকে জাবর কেটে দিতে হয়,
আচ্ছা। এই সমস্তগুলো আমি শিখতে হয়েছিল এবং কোদাল চালানো শিখতে হয়েছিল। সে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কি। গা হাত পা ব্যথা হয়ে গেছিল। পুরো পুরো 100 মিটার দিয়ে দিয়েছে, এটা কোদাল দিয়ে কোপাতে হবে, বা ডে লাইট, রোদ, পুরো মাথা পুরো ঝনঝন করছে, কিন্তু আমাকে কুপিয়ে চলতে হচ্ছে, মানে কেমন করে কারণ আমি গ্রিপ করতে পারছি না, গ্রিপ করলেও প্রেশার ঠিক মতো পড়ছে না। আর একজন মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছে, দাদা হয় নাই বলে আবার সে দেখিয়ে দিচ্ছে জোরটা কিভাবে। সো এই জিনিসগুলো কোথাও একটা আমরা সাধারণত করার সুযোগ পাই না। হ্যাঁ, একটা ছবিতে আমি পেয়েছিলাম, সেটা কাহানি বলে একটা হিন্দি ছবি করেছিল বিদ্যা বালানের সাথে, ট্যাক্সি ড্রাইভার, বিহারি ট্যাক্সি ড্রাইভার ছিল। সে কারণে আমরা ওখান থেকে প্রোডাকশন থেকে বলেছিল যে তুমি বিহারি ট্যাক্সি ড্রাইভারের সাথে মেশো। এবার তখন শুটিং হতো আমাদের 20 ঘন্টা 24 ঘন্টাও শুটিং হতো, এখন যেমন 14 ঘন্টা হয়ে গেছে। রাত হয়তো 12টায় ফিরলাম, 1টায় ফিরলাম, 2টায় ফিরলাম বলে একজন বিহারি ট্যাক্সি ড্রাইভার আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, তার সাথে সারা রাত আমরা ঘুরতাম আর কি। মানে সে কিভাবে কথা বলে, কিভাবে থুতু ফেলে, কি কেমন করে তার অ্যাকসেন্ট কিরকম, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, এটা অবজার্ভ করেছিলাম। যেখানে কাহানি আমার অ্যাপিয়ারেন্স খুব ছোট হলে পরেও কাহানি করবার পর আমার ছবি পেতে অসুবিধে হয়নি আর কি। প্রচুর ছবি আসতে শুরু করলো এবং তার ভেতরে অনেকগুলোই অবশ্যই ট্যাক্সি ড্রাইভার আর কি, যেটা প্যাটার্ন আর কি। ভারতীয় ছবির প্যাটার্ন হচ্ছে তুমি যে ছবিতে হিট করবে, আমি তো কবে যে ছোটবেলায় ভিলেনের ছবিতে হিট করেছিলাম, আজীবন আমায় ভিলেন করে যেতে হচ্ছে। অ্যাটলিস্ট 99.99% ক্যারেক্টার, সিনেমা বলো, থিয়েটার বলো, সমস্ত টেলিভিশন বলো, সব জায়গায় ভিলেন করতে হয়। যেটা শাহরুখের ক্ষেত্রে হয়েছিল প্রথম দিকে, যে এই যে অ্যান্টি হিরোর যে রোলগুলো করতো আর কি, অনেকটা সময় পর্যন্ত তাকে অ্যান্টি হিরো করতে হয়েছিল আর কি। সো ওইগুলো কোথাও একটা ঢুকে গেছিল দেখে, তখন সেই পারফরমেন্স গুলো থেকে বেরোনো সত্যি সত্যি, এবং মেথডিক্যালি অ্যাপ্রোচ করলে সেটা খুব ডিফিকাল্ট হয় আর কি। মেথড অ্যাক্টিং যে কারণে সারা পৃথিবী জুড়ে দেখবে, হলিউডেও যারা মেথড অ্যাপ্লাই করেছে তারা শেষ বয়সে গিয়ে, মানে 60-65 গিয়ে কোথাও একটা মেন্টাল ইকুইলিব্রিয়াম নষ্ট হয় আর কি। কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, কেউ সুইসাইড করে, মানে এরকম একটা। সো মানে ফিজিক্যালি কেমন করে সুস্থ থাকতে হয় মেথড অ্যাক্টিং করার পরেও, এটা নিয়ে রিসেন্টলি গবেষণা শুরু হয়েছে আর কি। মানে সেটা একটা সময় 40s 50s 60s ছিল না। মানে মেথড অ্যাক্টিং, মেথড এতটাই তোমার মানে নিউরোলজিটাকে এফেক্ট করছে, এতটাই তোমার মস্তিষ্ককে এফেক্ট করছে, যে তুমি চট করে ওইখান থেকে তুমি মনে হবে যে শুটিং শেষ হলে পরও ওই সুইচ অন সুইচ অফের যে কোয়ালিটিটা, যেটা এখন আমরা অ্যাডপ্ট করেছি, সেই কোয়ালিটিটা থাকতো না দেখে, মানে চট করে বেরোতে পারতো না চরিত্র থেকে আর কি। সে বাড়িতে গেলেও তখন সে চরিত্র, বাজারে গেলেও তখন সে চরিত্র, যখন গাড়ি চালিয়ে আসছে তখন, যেমন জেমস ডিনের কথা বলতে পারি আমরা, একই জিনিস হয়েছিল। জেমস ডিন জায়ান্ট 3টে মাত্র ছবি করেছে, লাস্ট ছবি জায়ান্ট শুটিং শেষ করার পর বন্ধু বান্ধবের সাথে মিট করেছে, ও বন্ধু বান্ধবরা ওকে চিনতে পারছে না, কারণ ও তখনও ক্যারেক্টারের ভেতরে রয়েছে। আচ্ছা, মানে অ্যাবসার্ড, মানে ওই রকম বিহেভ করছে যত যে বিহেভটা ও ছবিটাতে করছিল আর কি। সো বেরোতে পারা যায়নি। এরকম অজস্র নমুনা আছে এগুলো, যেগুলো মেথড অ্যাক্টিং করলে পরে, মানে মেথড বলতে পারে আমরা বলি যে ধরো স্টানস্লাভস্কি থেকে আসা যে লি স্ট্রসবার্গের যে মেথড অ্যাক্টিং, সেটাই। বাদ বাকিগুলো টেকনিক, মাইসনার টেকনিক, উটাহ্যাগেন টেকনিক। মেথড একমাত্র লি স্ট্রসবার্গের যেটা আসে, মানে স্টানস্লাভস্কির যে আইডিয়া অফ অ্যাক্টিং, যে পদ্ধতিতে স্টানস্লাভস্কি অভিনয়টাকে রেখেছেন, যে এফেক্টিভ মেমোরি, সেন্স মেমোরি এবং ইমোশনাল মেমোরি, এই হচ্ছে মেথড অ্যাক্টিং এর মূল ফান্ডা। আমার ইমোশনাল মেমোরি এবং আমার সেন্স মেমোরি দিয়ে আমি অভিনয়টা করবো আর কি। সেটাকে কাউন্টার করে সানফোর্ড মাইসনার এসে বললো, না আমি তো অভিনয় করি না, তুমি আমায় অভিনয় করিয়ে নাও। সো লিসনিং, যে যত ভালো শুনতে পারবে, লিসনিং ইজ আ মেথড, যে কারণে লিসনিং শেখায় আর কি। যে ভালো, যে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ অভিনেতারা সব থেকে ভালো শুনতে পারে, তাই তারা শ্রেষ্ঠ হয়েছে, কারণ শুনতে পারলেই এক্স্যাক্টলি অভিনয়টা করা যায় আর কি। সো যাই হোক, আমি অন্য একেবারে ওইদিকে অভিনয়ের তত্ত্বের ডিটেলে চলে যাচ্ছি, যাওয়ার দরকার নেই। সো মেথডে গেলে পরে তখন ওই যে ওটা যেমন মেথড আর কি, আমাকে চাষি হওয়ার জন্য আমাকে 5 দিন ধরে ওই কোদাল চালাতে হয়েছে, ধান রুইতে গিয়ে পিঠের মানে মাজা ফাজা খুলে গেছিল আর কি। প্রথমত গ্রিপ হচ্ছে না, গ্রিপ হলেও ঢুকছে না, সেই মানে কয়েকজন মহিলা ছিল, তারা আমাকে বারবার, তারাও অক্লান্ত পরিশ্রম করেছে আমার পেছনে আর কি, কেমন করে রুইতে হবে তার, এই কেমন করে ধরে নিয়ে গিয়ে ঢোকাতে হয় আর কি, এবং কয় ইঞ্চি ঢোকাতে হয়, এই পুরো জিনিসগুলো। এইগুলো মেথড অ্যাক্টিং যারা করে, তারা একদম প্র্যাকটিক্যালি ওগুলোকে শিখে নিয়ে গিয়ে তারপরে করে। একটা তো অ্যাপ্রোচ আছে, সেটা তো ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, বাট এক্সটার্নাল যে অ্যাপ্রোচ গুলো, তোমার যে অ্যাকশন, এই অ্যাকশনটা তো তুমি মেন্টালি করতে পারবে না। ধান তো তোমাকে বেতের ঝুড়ি বুনতে হবে, ফলে তোমার যে ফিঙ্গারিং, তুমি কেমন করে টাচ করছো এবং কেমন করে ব্যাপারটা ঘটছে, এইটা জানাটা, মানে জানতে গেলে পরে তার ভেতরে ঢুকতে হয়। এই যে একটা ধরনের ভেতরে ঢোকা, সেইগুলো তখন সেই ধরনের চরিত্র থেকে বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয় আর কি। একজন শিল্পীকে কি সবসময় আলোচনায় থাকতে হলে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ থাকতেই হবে? নট নেসেসারি। একজন শিল্পী সে তার কাজের মধ্যে থেকে, যদি এটা খুব বুকিশ কথা হয়ে যাচ্ছে, বাট কাজের মধ্যে থেকে তাকে অনেক বেশি মানুষ মনে রাখবে, এটুকু আমি বেশি। কারণ এই সোশ্যাল মিডিয়া, আজকে একটা পেজ আছে, কালকে ওই পেজটা উড়ে যাবে, পরশুদিন আরেকজন ভাইরাল হবে, তারপর আরেকজন হবে। সো তোমার কোনো পার্মানেন্ট জায়গা হচ্ছে না। কিন্তু একজন যে অবজার্ভ করে, যে রসভোক্তা আর কি, শিল্পের যে রসভোক্তা, যে অভিনয়টা দেখছে, এরকম আছে যে 40 বছর 50 বছর 60 বছরও সে মাথায় রাখতে পারে আপনার সেই অভিনয়টা দেখেছিলাম। হ্যাঁ, আমাকে অ্যাটলিস্ট থিয়েটারের ক্ষেত্রে বলেছে, 2000
2007 সালে 2007 কি 2006 এরকম সালে পুতুল নাচ যারা দেখেছিল তারা এসে আমাকে 2019-এ বলছে যে আপনার সেই পুতুল নাচ, বা ধরো তারও আগে আর কি, যখন আমি 96 সালে যখন আমি ম্যাক্সিমুলার হোমের জার্মান নাটকগুলো করছি, সেই দর্শক আর শ্রোতা যারা এখন অনেক বড় হয়ে গেছে তারা এখনো বলে সেই কথা। সো ওই যে মনে রাখা, কিন্তু তুমি তাকে আজকের দিনে তুমি একটা ভালো কিছু তুমি ভাইরাল মানে সোশ্যাল মিডিয়াতে কি করলে না করলে সেটা কালকে ভুলে যাবে। শিল্পী হিসেবে রাজনৈতিক কোনো মতাদর্শে বিশ্বাসী হতেই হয়? নট নেসেসারিলি নয়, বাট শিল্পের সাথে যে রাজনীতির একটা প্রত্যক্ষ যোগ আছে সেটাকে অস্বীকার করা যায় না, কারণ এভরি আর্ট ইজ এ ক্লাস আর্ট। এটা ঋত্বিক ঘটকের কথা, এভরি আর্ট ইজ এ ক্লাস আর্ট। অর্থাৎ যাই সৃষ্টি করো না করো, সেই তো ধরো আমি একটা কবিতা লিখছি, আমি আমার ক্লাসে বিলং করি, আমি লিখছি। ধরো একজন পুরুলিয়ার একটা চাষি, সে 4টে লাইন লিখতে পারলো আর কি, সে তার ক্লাস অনুযায়ী কিন্তু তার লেখাটা বেরোবে আর কি, তার অবজারভেশন থেকে শুরু করে তার লেখাটা, তার গুণগত মান কিন্তু তার ক্লাস নির্ধারণ করে দিচ্ছে। ফলে এই জায়গা থেকে দেখলে পরে, যেহেতু পলিটিক্সে ক্লাস আছে এবং কমিউনিস্টরা মার্কসিস্টরা ক্লাসলেস সোসাইটির কথা বলে, বাট কমিউনিস্টদেরও আবার সমস্যা আছে, তাদের যে নির্দিষ্ট একটা ভঙ্গি আছে শুধুমাত্র সেটা ধরে নাও কৃষক এবং শ্রমিকদের পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ তাদের এস্থেটিক্সটা সম্পূর্ণ শ্রমিক এবং কৃষকদের যে ইন্টেলিজেন্স, তাদের যে মেধা, তারা যেভাবে পৃথিবীটাকে বদলাতে চাইছে সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা। বুর্জোয়া এস্থেটিক্স আবার তা নয়, ফর্মাল এস্থেটিক্স আবার তা নয়। সো যেভাবেই দেখো না কেন আর কি, সেভাবেই তোমার একটা শিল্পের ভেতরে, যে কোনো শিল্পের, বিশেষ করে সিনেমা তো অসম্ভব, কারণ সিনেমা ইজ এ ক্যাপিটালিস্ট আর্ট আর কি। অনেক ক্যাপিটালের ভেতরে কোটি কোটি মানে বিলিয়ন ডলার আজ থেকে অনেক আগে থেকে ইনভলভ করা হয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে সিনেমা হচ্ছে কত বছর, 120-25 বছর আগে সিনেমা আবিষ্কার হয়েছে, কি আর একটু বেশি কম বেশি এদিক ওদিক হবে। সো তখন তো আইডেন্টিফাই করতে পেরেছিল মানুষ যাদের হাতে ক্যাপিটাল আছে, যে এরকম একটা শিল্প, মানে সর্বকনিষ্ঠ শিল্প মাধ্যম সিনেমা, অর্থাৎ এটা কিন্তু রাইজ করবে এবং এখানে ইনভেস্ট করলে পরে অনেক বেশি রিটার্ন আসবে। সেই কারণে অনেক বেশি মানে টেকনোলজির ব্যবহার বাড়ে, ক্যামেরা তৈরি হয়, লেন্স তৈরি হয়, আলো তৈরি হয়, আনুষঙ্গিক আরো হাজার হাজার জিনিস তৈরি হচ্ছে, কারণ সেখানে ইনভেস্ট হচ্ছে। ফলে এখানে ক্যাপিটালিস্টদের একটা বা ক্যাপিটালের একটা সরাসরি ইনভলভমেন্ট আছে সিনেমার মতন আর্টের প্রতি আর কি, মানে সিনেমার প্রতি। তো সেই জায়গা থেকে দেখলে অবভিয়াসলি এটা একটা রাইটিং দের ব্যাপার রয়েছে, আবার লেফটিস্টদের আর্টও রয়েছে নানান রকম ভাবে। ফলে শিল্পকে তুমি কখনোই খুব একটা তুমি গ্লোবালি এটাকে তুমি পলিটিক্সের বা গ্লোবাল পলিটিক্সের বাইরে বা গ্লোবাল লিবারালিজমের বাইরে এটাকে আমি খুব একটা দেখতে পাচ্ছি না। এবার কেউ সরাসরি তাতে ইনভলভ হতে পারে, নাও পারে, দ্যাটস দেয়ার ওন চয়েস। কিন্তু এমন নয় যে তুমি যেটা ক্রিয়েট করছো সরাসরি, যে আমাদের যে পার্লামেন্টারিয়ান যে পলিটিক্স, তাতে ইনভলভ না হতে পারো, কিন্তু তুমি একটা ছবি আঁকলে ওই ছবির ভেতরে তোমার পলিটিক্স থাকতে বাধ্য। তুমি একটা কবিতা লিখলে সেই কবিতার মধ্যে তুমি পলিটিক্স থাকতে বাধ্য আর কি, বা একটা ছবি বানালে, সিনেমা বানালে সেখানে থাকবে। অবভিয়াসলি থিয়েটার তো থাকবেই, কারণ থিয়েটার তো সরাসরি রাজনীতির কথা না বললেও রাজনীতির এসেন্স সব থেকে বেশি থাকে থিয়েটারের মধ্যে। কোন ধরনের লেখা এখন পড়ছো? মানে এই মুহূর্তে আমি পড়ছি দুটো বই আর কি, একটা রবীন্দ্রনাথের সাধনা, আর একটা পড়ছি গ্লোবাল হিস্ট্রি অফ পলিটিক্স। আচ্ছা, সম্প্রতি বলিউডের পিপা সিনেমায় মোহাম্মদ মিরাজের চরিত্রে তোমার অভিনয় আমরা দেখেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সিনেমা, তুমি একজন বাঙালি, অনুভূতি আর অভিজ্ঞতা জানতে চাই। ওই সময় মানে শুটিং এর সময়টা একটা ছিল, কারণ বাংলাদেশে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, আমি তাদের বাবা কাকারা মুক্তিযোদ্ধা ছিল, এবং বন্ধু বান্ধব হয়েছে তো আমার ইউনিভার্সিটি পড়াকালীন আর কি। রবীন্দ্রনাথ যখন পড়তাম সেখানে অনেক বাংলাদেশের ছেলে মেয়ে পড়তে আসতো আর কি, তাদের বাবা কাকাদের, ওদের কাছ থেকে গল্প শুনি যে তারা কিভাবে প্রাণ দিয়েছে। সো আমার তখন ওই কথাটা মনে পড়ছে আর কি, মানে যে মানে খুব যে এই মুহূর্তে আমি সরাসরি ফিলিংস এর জায়গা থেকে কানেক্ট করতে পারছি তা নয়, অনেকটা বুদ্ধির জায়গা থেকে কানেক্ট করতে হচ্ছে আর কি। কেমন হতে পারে বা কেমন ছিল ওই কথাগুলো তখন আমার মনে আসতো। সো এটা হালকা খানিকটা তো নাড়া দিয়েছে একটা সেন্টিমেন্ট। এবং শুধু তাই নয়, স্পেশালি আমার হাতে, আমি যখন মারা যাচ্ছি তখন আমার হাতে বাংলাদেশের ফ্ল্যাগ ধরানো হয়েছিল আর কি। ফ্ল্যাগটা নিয়ে একজন অফিসারকে বাঁচাতে গিয়ে আমি গুলি খেয়ে মারা যাই। অথবা দেখবে যখন আমি ট্যাঙ্কে করে যাচ্ছি আমার বাঁ হাতে ফ্ল্যাগটা ছিল, ডান হাতে রাইফেল। সো একটা ফিলিংস তো দিচ্ছিল, কারণ আমাদের বাবা মারাও বেসিক্যালি ঢাকার লোক আর কি, সব ওপার থেকে আসা, 50 সালে আসার লোক আর কি। তো সেহেতু একটা হালকা, আবার এটাও ঠিক যে আমি মিরাজে, আমি পাকিস্তান ছিলাম আর কি, পাকিস্তান আর্মিতে ছিলাম, পাকিস্তান এয়ারফোর্সে। সেখান থেকে আমি ভুল বুঝতে পারা এবং তারপরে ইন্ডিয়ান আর্মিকে সহযোগিতা করা, মানে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের পক্ষ নেওয়া, এই জার্নিটা কোথাও একটা মজাও দিয়েছে আর কি, যেটা ভুল বুঝতে পারাটার মজা এটা দিয়েছে। তোমার অভিজ্ঞতা থেকে জানতে চাই, বলিউড আর টলিউডের কাজের ধরনে কতটা ফারাক চোখে পড়ে? এটা খুব বিতর্কিত প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিলে পরে আমার কাজ চলে যাবে। না মানে তা নয় আর কি, আমি এরকম বিতর্কিত উত্তরের আগে অনেক দিয়েছি। প্রথমত সময়ের একটা তো ফারাক থাকে, মানে এখানে অনেক কম সময় কাজ হয়, সেটা একটা। না সেটা
সেটা তো ধর সেটা ঠিক আসল কারণ নয়। আসল কারণটা হচ্ছে যে কাজের প্রতি অ্যাটিটিউড আর কি। হ্যাঁ, মানে কাজটাকে আমি কেমন করে দেখছি আর কি, সেই অ্যাটিটিউডের বেসিক ডিফারেন্সটা আছে। আচ্ছা, এখানে কি ডেডিকেশন বেশি মানে? না, এখানে কম ডেডিকেশন কম বলে নয়, মানে একটা জিনিস আমার পারফেক্টলি করতে হবে এইটা ওখানে তুমি অন্তত আমি যতগুলো ছবি করেছি, কাহানি করেছি, সুশান্তের সাথে ব্যোমকেশ করেছি, দিবাকর ব্যানার্জি, পিপ্পা আছে, কাহানির পার্ট 2, কাহানি 2 আছে। সো আমি যতগুলো ছবি করেছি তাতে দেখেছি, ওদের খুব ক্লোজলি অবজার্ভ করেছি, ওদের পারফেকশনটাতে পৌঁছতে হবে, এটা ওদের লক্ষ্য, বেসিক লক্ষ্য, মানে পারফেক্ট হতে হবে। এই পারফেক্ট হওয়াটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দেয় না। এখানেও সবাই জানে হ্যাঁ ঠিকঠাক করতে হবে, বাট ঠিকঠাক করতে হবে পারফেক্ট। আমি যেটা ডিরেক্টর অ্যাচিভ করতে চাইছি, যেটা ডিওপি অ্যাচিভ করতে চাইছে, সেটা আমি যতক্ষণ না পারছি আমি করে যাবো। আর তাকে সেই লিবার্টি বলা যেতে পারে, তাহলে সেই লিবার্টিটা তারা পাচ্ছে। সেখানে পয়সার ইনভলভমেন্ট অনেক বেশি। বাংলা ছবিতে যে ইনভলভমেন্ট পয়সার, একটা হিন্দি ছবির 10 ভাগের 1 ভাগও নয় আর কি বাংলা ছবি। এবং হিন্দি ছবি যেহেতু ন্যাশনালি রিলিজ করে, হ্যাঁ, তো সেহেতু তার পয়সা উঠে আসার চান্সও বেশি। সো প্রোজ অ্যান্ড কোনস আছে, কিন্তু তবুও বলবো যে ওরা যে যতটা এক্সপেরিমেন্ট করতে পারে আর কি কন্টেন্ট নিয়ে, ফর্ম নিয়ে, সেই এক্সপেরিমেন্ট করাটা এখানে 0% বলা যেতে পারে আর কি। মানে জাস্ট এখানে 0, কোনো এক্সপেরিমেন্ট চলে। ওখানে নওয়াজকে নিয়ে ছবি ভাবা যেতে পারে, কিন্তু আমাকে এখানে বাংলার নওয়াজ বলবে লোকে, কিন্তু আমাকে নিয়ে গল্প তৈরি হবে না জীবনে, কারণ আমি বদখত দেখতে বলে আর কি, মানে চোর দেখতে বলে বা বাজে দেখতে বলে। হ্যাঁ, তাই মানে এখানে বাংলা দেখো, বাংলা ছবি হিরোর আদর্শ আমাদের কাছে উত্তম কুমার, ফলে তারপরে ধরো হ্যাঁ মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজকীয় দেখতে এরা। ফলে ওই যে হিরোর যে ট্র্যাডিশন, সেটা থেকে তো মানে ট্র্যাডিশন থেকে তুমি বেরোবে কি করে আর কি। বম্বেতে সেটা হয়েছিল, হ্যাঁ, মানে ইরফানকে নিয়েও ছবি হয়েছে, যাদের নিয়ে ছবি হয়েছে তারা একেবারে হিরোর মতন দেখতে নয় আর কি। নামাজ তো বললামই আর কি। সো ওই যে এক্সপেরিমেন্ট করা আর কি, ছবির কন্টেন্ট নিয়ে, তার ফর্ম নিয়ে, তার ন্যারেটিভ নিয়ে, তার প্রচার নিয়ে পর্যন্ত আর কি। হ্যাঁ, তো সামগ্রিকভাবে ওরা সেইটাতে অনেক বেশি অনেকটা দক্ষ আর কি হতে, যেটা আমরা অনেকটা ল্যাক করি। তুমি পরিচালক হিসেবেও কাজ করেছো, অ্যাবসার্ড ধর্মী কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। বাদল সরকারের এই অ্যাবসার্ড ধর্মী কিছু কাজ আমরা জানি, যেমন এবং ইন্দ্রজিৎ, বাকি ইতিহাস। আমাদের দর্শকদের যদি এই অ্যাবসার্ড ফর্মটাকে একটু বিস্তারিতভাবে বলো। অ্যাবসার্ড, আমরা বেকেটের নাটক থেকে প্রথম আমরা অ্যাবসার্ড বুঝতে পারি। বাদল সরকার তো বটেই আর কি। মূলত এই অ্যাবসার্ডিটিটা এসেছিল তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং তার আশেপাশে, যেভাবে একটা মানুষের অস্তিত্বের সংকট এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল, যেখান থেকে মানুষকে এই যে রিয়ালিটি, যে অ্যাপিয়ারেন্স বা যে এই যে ক্যাটাস্ট্রফি, এই যেটা আমরা দেখি খালি চোখে, এটা আসলে রিয়েল নয়, এটা বুঝতে পেরেছিল আর কি। তার পেছনের রিয়েলটা কোথায়, থটটা কি, ওইটা রিয়েল, বা এই থটটার ভেতরে কি কি এলিমেন্ট আছে সেটা রিয়েল। সো দেখবে নানান লেয়ার্স আছে আর কি। একটা সময় যাওয়ার পরে তোমার মনে হবে উইচ ইজ অ্যাবসার্ড, মানে ওইখান থেকে তোমার অ্যাবসার্ডিটি মানে কি, আমি যদি খুব সহজ করে বলি তাহলে দেখবে ডিসপ্রপোর্শনেট, যদি আমি খুব সহজ করে মানে একটা মোটা দাগে ধরার চেষ্টা করি আর কি। এবং ডিফাইন করাটা ডিফিকাল্ট আর কি, মানে যাকে তুমি এক্স্যাক্টলি ডিফাইন করতে পারবে না অ্যাবসার্ডিটির ভেতরে, সেই ধরনের একটা এলিমেন্ট, মানে তার সেই ধরনের একটা এসেন্স থাকে অ্যাবসার্ড নাটকগুলোর ভেতরে। যেমন ক্যাটাস্ট্রফি নামে একটা নাটক আছে আর কি, বেকেটের শর্ট প্লে, তুমি দেখলে বুঝতে পারবে, তুমি রিয়েলাইজ করবে কি অ্যাকচুয়ালি মিন করছে, কিন্তু তার সরাসরি তুমি ওগুলোকে দেখতে পারবে না। হ্যাঁ, একজন ডিরেক্টর একজনকে সাজাচ্ছে আর কি, এবং ডিরেক্টর যে আসলে ডিকটেটর, সম্পূর্ণ ওই ব্যাপারটা বেরিয়ে আসছে। নাটকের মঞ্চে একজনকে সাজাচ্ছে, এবং তার ভিতর থেকে ক্যাপিটালিজমের তার চূড়ান্ত মানে যে ধ্বংসাত্মক রূপ এবং ডিকটেটরশিপ, যেটা সবাই আমরা হেট করি আর কি, সেটা বেরিয়ে আসছে। তার মানে এই যে পৃথিবীতে ডিকটেটর রয়েছে, এবার তাদের বিরুদ্ধে সরাসরি তুমি নাটক বা সিনেমা করতে পারবে না। ফলে তখন কিন্তু একটা এক ধরনের হয় অ্যালিগেরির আশ্রয় নেওয়া, রূপকের আশ্রয় নেওয়া। সাত্রের ফ্লাইজ অনেকটা রূপকের আশ্রয় নিয়ে লেখা, পুরোটাই গ্রিক মিথ থেকে নেওয়া। তেমনিভাবে একটা এই ধরনের জিনিস দিয়ে এখানে কোনো কাউকে দেখাচ্ছেও না, এখানে কাউকে মিনও করছে না, কেউ প্রেসিডেন্ট নয়, একজন ডিরেক্টর, একজন অ্যাক্টর মাত্র, এবং একজন যে নোট নিচ্ছে, এই তিনটেই ক্যারেক্টার আর কি ক্যাটাস্ট্রফিতে। সো তুমি ওটার ভেতর থেকে সারা পৃথিবী এবং আমেরিকা থেকে শুরু করে সমস্ত যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, যারা ধরো ফ্যাসিস্ট যে কান্ট্রিগুলো আর কি, ধরো ইটালি, তারা কিভাবে ফাংশন করছে,
তুমি সেটা দেখতে পারবে, যেটা আজকে তুমি এখন দেখলে বুঝতে পারবে যে ক্যাপিটালিজমের রিয়েল ফেসটা কি। আর্জেন্টিনাতে দরিদ্র যাতে না, মানে দারিদ্রতা যাতে না থাকে সেই জন্য সরকার থেকে বলা হয়েছে যে তুমি তোমার কিডনি বেচতে পারো, তুমি তোমার লাংস বেচতে পারো, বেচলে পরে সরকার কিনে নিয়ে তোমায় টাকা দেবে। নট ইভেন দ্যাট, তুমি তোমার বাচ্চাকেও বিক্রি করে দিতে পারো, কিনে নেবে। ভাবো যে কোন লেভেলের অ্যাবসার্ড, মানে একটা লোক খেতে না পেলে সে তার কিডনি বেচে নিয়ে গিয়ে তাহলে খেতে পারবে, সরকার কিনে নেবে। সো ক্যাপিটালিজম, মানে হাউ ক্যাপিটালিজম ফাংশন, এতে অ্যাবসার্ড জায়গায় চলে যাচ্ছে আর কি। এবার এটাকে ধরো যদি তোমায় করে দেখাতে হয় একটা নাটকের মাধ্যমে, তখন সরাসরি একটা লোকের কিডনি কেটে ওভাবে দেখালে হবে না আর কি। মানে তোমাকে ওটাকে ছাপিয়ে যেতে হবে, মানে রিয়ালিটিটা, এটার পেছনের রিয়ালিটিটা কি আর কি, কোন কোন এলিমেন্ট একজনকে ভাবতে বাধ্য করছে, তার ওরকম একটা আইডিয়া তৈরি করছে, যে আইডিয়াটাকে এক্সিকিউশন হচ্ছে। আমরা যেটা দেখছি সেটা এক্সিকিউশন। এই এক্সিকিউশনের যে আইডিয়া, কোন আইডিয়াটাকে এক্সিকিউট করছে এবং সেই আইডিয়ার এলিমেন্ট গুলো কি কি রয়েছে আর কি, সেই এলিমেন্ট গুলো কোথা থেকে আসছে। সো এই যখন তুমি পিছন দিকে যাবে তখন তুমি ওরকম একটা অ্যাবসার্ড জায়গায় চলে যাবে। মানে যেখানে বলে যে হিউম্যানরা বেসিক্যালি মানে ইনহেরেন্টলি ইভিল। হ্যাঁ, ইনহেরেন্টলি ইভিল, গুড ইভিল, মানে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি বাইরে থেকে আসা। এটা মানুষ মানে ইনহেরেন্টলি ইভিল, গুডটা বাইরে থেকে আসা, মরালিটিটা বাইরে থেকে আসা। সিংহের মতন কোন একজন সামথিং রং আর কি, যখন আমরা মেরে খেতাম আর কি, মানব হওয়ার আগের স্টেজটা, তারপর হঠাৎ কিছু একটা গন্ডগোল ছিল যেখান থেকে সিংহেরই মতন আরেকজন মানুষ আর কি, মানে মানুষ হওয়ার আগের স্টেজ, সে 5 জনকে ডমিনেট করা শুরু করলো আর কি। এবার তার বিরুদ্ধে যখন কথা বলছে তাকে হত্যা করে তাকে খেয়ে এলো আর কি। সে ইভিল আমার ভেতরে। এবার আরেকজন হয়তো বললো এটা ঠিক করোনি তুমি, হয়তো তাকে ভদ্রভাবে বোঝালো, এই মরালিটি শুরু হলো। সো মরাল ভ্যালুজ এগুলো সবসময় ইন্টারনাল নয়, এগুলো এক্সটার্নাল। এক্সটার্নাল এলিমেন্ট আমাকে মরাল হতে, কাকে বলে গুড কাকে বলে ব্যাড, এটা এক্সটার্নাল একটা এলিমেন্ট দেখে নিয়ে তারপর আমি ভাবছি। কিন্তু আমি কিন্তু ইনহেরিট করেছি ইভিলটাকে, কারণ কি মানুষ তো তার আগে ইভিলই ছিল তো না। তারপর তো সভ্যতার নামে আমরা বললাম যে ইভিল গুলোকে মানে মরালিটি দিয়ে ঢাকতে শুরু করলাম আর কি। হ্যাঁ, রাশিয়া আক্রমণ করছে, তার পেছনে তার মরালস আছে আর কি, তার ভ্যালুজ আছে আর কি, সে ইউক্রেনকে আক্রমণ করছে। বা ধরো এই যে প্যালেস্টাইন ইসরায়েল, দীর্ঘ 600-700 বছরের একটা হিস্ট্রি রয়েছে আর কি। এবার সেগুলোকে দেখাতে গেলে সরাসরি তুমি ওভাবে দেখালে হবে না, তখন তোমাকে ওই অ্যাবসার্ডিটির আশ্রয় নিতে হবে। বা তুমি যে এন্ড গেম বেকেটের নাটক বলো, বা ওয়েটিং ফর গোডো, তুমি দেখলে বুঝতে হবে দুটো বয়স্ক লোক গাছের তলায় বসে রয়েছে, একটা বাচ্চা ছেলে, গোডো আসলো, মানে তুমি ওই যে দুটো চরিত্র আসলো, মানে তারা কি কথাবার্তা বলছে, এবং অ্যাকচুয়ালি তারা যে ওয়েটিং ফর ভগবানের জন্য অপেক্ষা করছে, মানে অপেক্ষাই বা কি আর ভগবানটাই বা কি আর কারা অপেক্ষা করছে, এই দুটো কানেক্ট করতে করতে তুমি যে মূল নির্যাস সেটা পাবে। বাট নাটকটা দেখে যখন বেরোবে তখন রাগ নিয়ে বেরোতে হবে। নাটকের উদ্দেশ্যই তাই, কিন্তু রাগ নিয়ে বেরোনো, এন্টারটেইন করা নাটকের একমাত্র উদ্দেশ্য নয়। মানে মনের ভেতরে আগুনটাকে কি জ্বালিয়ে দেওয়া। একজন দীর্ঘদিন ধরে ভালো মানের অভিনয় করে যাচ্ছেন, কিন্তু তিনি দেখছেন চারপাশে তুলনামূলক দুর্বল অভিনেতা বেশি পরিচিতি পাচ্ছে বা ভালো কাজ পেয়ে যাচ্ছে, তার সেই মুহূর্তে কি করা উচিত? এটা তো প্রথমত এটা ভীষণ ব্যক্তিগত একটা জায়গা আর কি, মানে ম্যান টু ম্যান পারসেপশন অনুযায়ী এটা ডিপেন্ড করবে আর কি। তবে আমার ধারণা যে নিজের দিকে আঙুল তোলাটা বেটার আর কি সবসময়। কারণ একজন ভালো অভিনেতা কি না অভিনেতা, কেন সে চান্স পাচ্ছে না, সে ভালো অভিনেতা হলেও এই যে অভিনয়ের যে 7টা মূল গুণ ধরা হয় আর কি, তার ভেতরে 6 নম্বর পয়েন্টটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল হওয়া। হ্যাঁ, এই যে প্র্যাকটিক্যালি যদি তুমি ভাবো, যদি ইমোশনালি না দেখে নিয়ে, ও ভালো অভিনয় করে না, আমার থেকে খারাপ অভিনয় করে, তা সত্ত্বেও আমার থেকে বেশি সুযোগ পাচ্ছে, এইটাতে একটা অ্যাকিউজ করা আছে আর কি। সাধারণত জেনারেলি আমরা এটা করে থাকি। বাট ধরে নাও যে আমার যে অভিনয় জানি শুধু সেটা একমাত্র কোয়ালিটি নয়, ধরে নাও আমি বললাম যে মার্কেটিং করাটাও এক ধরনের কোয়ালিটি। অভিনয় জানার পাশাপাশি এরকম এই কোয়ালিটি গুলো আজকে এসছে, কারণ এই প্রশ্নগুলো আজকে উঠছে দেখে এসছে আর কি। পাহাড়ি চ্যানেলের আমলে বা ছবি বিশ্বাসকে নিশ্চয়ই মানে কখনো বলতে হয়নি ও আমার ওর থেকে আমি ভালো অভিনয় করি, বা তুলসী চক্রবর্তীকে কখনো বলতে হয়নি যে ওর থেকে ভালো অভিনয় করি, তাও আমি গানের সুযোগ পেলাম না। সো ওই তখনকার যে বাস্তবতা আর কি, সেই আজকের বাস্তবতার সাথে তো মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে টেকনোলজি যত উন্নত হয়েছে তত বেশি ফারাক তৈরি হচ্ছে। সো সেই জায়গা থেকে তাকে ভাবতে হবে যে তার মানে খামতিটা কোথায় আছে অ্যাকচুয়ালি। বা ভালো অভিনয় বললে যা বোঝায়, হতে পারে যে নিজের সম্পর্কে সে ভুল ধারণা তৈরি করছে। তার একজন বলতেই পারে, পিঠ চাপড়ে দিতে পারে, ভালো অভিনয় করো, কিন্তু ভালো অভিনয় করি এই প্রথমত এই সেন্সটা খুব ভুল। কারণ অভিনেতা ভালো বা মন্দ ওইভাবে চট করে হয় না, কারণ কি অভিনয় ডিপেন্ড করে চরিত্রের উপর, এবং সেই চরিত্রটা কোন মেথড দিয়ে অ্যাপ্রোচ করছে তার উপর ডিপেন্ড করে যে তুমি অভিনয়টা কারেক্ট করলে কিনা। সব মেথড দিয়ে সমস্ত চরিত্র অভিনয় করা যায় না। ধরো আমি বলছি স্ট্রিট কার নেম ডিজায়ারে ভিভিয়ান লে এবং মার্লন ব্র্যান্ডো দুজন আলাদা পদ্ধতির মেথড অ্যাপ্লাই করেছে। ভিভিয়ান লে অ্যাপ্রোচ করেছে লি স্ট্রসবার্গের মেথড,
মার্লন ব্র্যান্ডো অ্যাপ্রোচ করেছে হচ্ছে স্টেলা অ্যাডলারের মেথড। স্টেলা অ্যাডলারের মেথড প্লে উইথ দ্য অবজেক্ট। স্টেলা অ্যাডলারের মেথডটার সাথে ওই যে জাহাজের খালাসির রোল সেটা যায়, কিন্তু ওই খালাসির রোল তুমি লি স্ট্রসবার্গ দিয়ে করতে পারবে না মেথড দিয়ে। ফলে ক্যারেক্টারটা কি তার উপর দিয়ে তুমি কখনো কোনো চরিত্র আসতেই পারে, যে মাইসনারের, যেমন মাইসনারের অ্যাক্টিং এর মূল আরেকটা কথা হচ্ছে যে অ্যাক্ট বিফোর ইউ থিঙ্ক, মানে তুমি চিন্তা করার আগে তোমাকে অভিনয় করতে হবে, মাইসনার বলছেন। তো এবার সব চরিত্র তা না, ধরো কোনো ধীর স্থির চরিত্র, সেই যদি এখন মাইসনার টেকনিক নেয় তাহলে হবে না। যে ধীর স্থির চরিত্রের সাথে চিন্তা করে করে কথা বলছে, তাহলে মাইসনারের টেকনিক যাবে না। চিন্তা করার সেই স্পেসই তো দিচ্ছে না, বলছে তো ওর থিওরিতে হচ্ছে দেখো বাবা অনেক চরিত্র আছে, ধরুন একটা লাফাঙ্গা রাস্তার ছেলে আর কি, তাকে তুমি একটা কথা বলেছো সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বেশি, আরে না না কেন চিন্তা করছে না। সো তখন তোমাকে মাইসনার টেকনিক দিতে হবে। সো চরিত্র বলে দেবে যে তুমি উটা হ্যাগেল নেবে না, স্টেলা অ্যাডলার নেবে না, মাইসনার নেবে না, লি স্ট্রসবার্গ নেবে নাকি আর কি নেবে আর কি, রিচার্ড শেকনার নেবে। অনেক মেথড আছে আর কি, অনেক পদ্ধতি আছে। তো সেটা চরিত্র বলে দেবে। ফলে এখানে অভিনেতারা ভুল বোঝে ভালো অভিনেতা। ভালো কি, সে কি সে যা যা চরিত্র অভিনয় করেছে সবগুলোকে এইভাবে বেছে নিয়ে গিয়ে অ্যাপ্রোচ কি হবে, অর্থাৎ মেথড কি হবে বা টেকনিক কি হবে সেইভাবে ভেবে তার জার্নির মধ্যে দিয়ে গিয়ে করেছে সে, তাহলে বুঝতে হবে যে হি ইজ গুড। মানুষের হাতে এখন প্রচুর কন্টেন্ট, ছোট ইউটিউব কন্টেন্ট থেকে বড় পর্দার সিনেমা, ওটিটি, চাকচিক্যে ভরা এত এত কাজের মধ্যে ভালো কাজ কি হারিয়ে যাচ্ছে? না, হারিয়ে যাচ্ছে বললে খুব সিনিক্যাল শোনাবে। ভালো কাজ হয়তো পৌঁছতে পারছে না, কারণ ভালো কাজের জন্য খুব একটা পয়সা লোকে খরচ করে না। কারণ এই যে ভালো, এই যে গুড, এর ধারণাটা বদলে গেছে। এখন হিট মানে গুড, হ্যাঁ, মানে পপুলারিটি মানে গুড। সেই পপুলারিটির সাথে ভালো শিল্পের খুব একটা যোগাযোগ আছে বলে মনে করি না আর কি। কারণ দেখবে যে পথের পাঁচালী সেই সময় পপুলার ছিল না আর কি, যে সময় এটা রিলিজ করেছিল। ফলে মানুষ অনেক পরে রিয়েলাইজ করেছে এই ছবির ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজ, তার ন্যারেটিভ, সিনেমার যে ভাষা, এগুলো কত সূক্ষ্ম, এবং সেটা কোন সময় বুঝেছিলেন এবং করেছিলেন এগুলো বুঝতে বুঝতে 30 বছর টাইম লেগে গেছে। তখন মানুষ অ্যাপ্রিসিয়েট করতে শিখছে। ফলে ভালো আর্ট যে সবসময় তুমি সেই টাইম অ্যান্ড স্পেসে দাঁড়িয়ে, সেই জাংচারে দাঁড়িয়ে গিয়ে রিয়েলাইজ করতে পারবে, এরকমটা না ভাবাটাই ভালো। মানে একটু হালকা বোকামি হয়ে যেতে পারে। কারণ ভালো আর্ট কিন্তু অ্যাহেড অফ টাইম আমরা যদি বলি আর কি, তখন সেটাকে আমরা ভালো আর্ট বলি, এবং অনেক পরে রিয়েলাইজ করি যখন আমাদের একটা অবজেক্টিভিটি তৈরি হয়। সেই অবজেক্টিভ কন্ডিশন থেকে ঋত্বিক ঘটকের ছবি, এক্স্যাক্টলি বেশিরভাগ ছবি তাই ছিল, অনেক পরে এসে লোকে বুঝতে পেরেছে এপিক ছবি কি করেছে, অসাধারণ। মানে সো ওইটা না, তোমাকে পপুলার আর্ট বোঝবার জন্য এবং ভালো আর্ট বোঝবার জন্য একটা তফাৎ তো লাগবেই, তোমার ধারণার তফাৎ আসবে। কারণ ভালো আর্ট তোমার ধারণাকে সবসময় চ্যালেঞ্জ করবে আর কি। কারণ শিল্পের কাজ হচ্ছে চ্যালেঞ্জও করা, শুধু এন্টারটেইন করা নয় আর কি। হ্যাঁ, কোথাও সেই অড়াটাকে ভেঙে দেওয়া আর কি। চ্যালেঞ্জ করলে দুটো জিনিস হয়, এক হতে পারে এটা একটা অ্যাটিটিউড হতে পারে, অথবা কি হলো বুঝলামই না, যাস না দেখতে, বা ও ছড়িয়ে যাবে, বা কাগজ লিখবে না ওটা ভালো আর্ট হয়েছে। ধরো সেটা সিনেমা হতে পারে, থিয়েটারও হতে পারে। সো ভালোটাকে সেই সময়ে দাঁড়িয়ে নিয়ে গিয়ে সবসময় আইডেন্টিফাই করাটা কিন্তু যায় না। আগে একটা বাংলা সিনেমা সারা বিশ্বব্যাপী আলোড়ন তুলতে পারত, এখন সে সূর্য অস্তমিত। কারণ কি বলে মনে হয়? এর একটা দুটো রাজনৈতিক কারণ রয়েছে। ধরো 90 সালে রাশিয়ার ভেঙে যাওয়াটা একটা বড় কারণ। রাশিয়ার টুকরো টুকরো হয়ে যাওয়া, 16 টুকরো না কত টুকরো হয়েছিল। 90-এর দশকেই লিবারেল ইকোনমি ভারতবর্ষে, মনমোহন সিং এর সময় সম্ভবত সেই ইকোনমি দরজা খুলে দেওয়া হলো। 3 নম্বর হচ্ছে কোল্ড ওয়ার সম্পর্কে আন্তর্জাতিকভাবে রিয়াক্ট না। সো এই যে আন্তর্জাতিক যে ঘটনা, এবং বার্লিন ওয়ালের ভেঙে যাওয়া, যুক্ত হয়ে যাওয়া দুটো জার্মানি, সো এই ঘটনাগুলো আসলে আন্তর্জাতিক ঘটনা, আন্তর্জাতিক রাজনীতির সাথে সরাসরি সম্পর্ক আছে। এবার এইটা কিন্তু 90-এর পর থেকে সিনেমার লোকেরা, মিউজিকের লোকেরা, মানে মিউজিক যারা করেন আর কি, কম্পোজার, সিঙ্গাররা বা লিটারেচার মানে সাহিত্যিকরা, অবশ্যই ছবি পেইন্টাররা, মানে এরা কেউ সেভাবে কানেক্ট করতে পারেনি। তুমি 80-র দশকের আর্ট, 70-60 এই দেখো কিভাবে কানেক্ট করছিল, মহাপৃথিবী কিন্তু হয়েছিল। তো যাই হোক, বা কি ধরনের গান আইপিটি তুমি দেখলে বুঝতে পারবে কিভাবে তারা আন্তর্জাতিকভাবে রিয়াক্ট করছে, আন্তর্জাতিকতার সাথে রিয়াক্ট করছে আর কি, আন্তর্জাতিক রাজনীতির সাথে রিয়াক্ট করছে।
হতে পারে তাদের পলিটিক্যাল আইডিওলজিটা একটা অন্যরকম আইডিওলজি, রাইট উইং নয়, একেবারে লেফট উইং আইডিওলজি বলে তারা অনেক বেশি অন্যান্য যে লেফট উইং যেখানে যেখানে ছিল আর কি, তাদের সাথে কোথাও একটা একাত্ম হওয়ার চেষ্টা করছিল। জানি আমরা ভিয়েতনামের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করেছে, সো চায়নার সাথে। সো সেক্ষেত্রে এই 90-এর পর থেকে এইগুলোর সাথে রিয়াক্ট না করতে পারা, এগুলোকে বুঝে উঠতে না পারাটা আমাদের শিল্পকে কোথাও একটা মিডিয়কর করে দিয়েছে, এবং শুধুমাত্র মিডিয়কর বলবো না, অনেক বেশি লোকাল করে দিয়েছে আর কি। এই লোকাল করে দেওয়াটাতে মানুষ তখন সেটা গ্লোবাল হচ্ছে না অ্যাবসলিউটলি, অন দ্য কন্ট্রারি তুমি যদি দেখো আর কি, যা লোকাল লোকাল মানে সেটা তখন গ্লোবাল হতে পারলো না, কারণ গ্লোবাল ইস্যুর সাথে সিনেমা, থিয়েটার, পেন্টিং, এগুলো মিউজিক, এগুলো ঠিক বুঝে উঠতে পারেনি। ফলে হয়তো মনে করেছে যে দরকার নেই, এক্স্যাক্টলি কারণ তো জানি না, তবে আমি এটা জানি ওগুলো নিয়ে রিয়াক্ট করেনি, করতে ব্যর্থ করার চেষ্টাও করেনি, ফলে সেটা গ্লোবাল হয়নি, মানে তখন আর আন্তর্জাতিকভাবে কানেক্ট করা যায় না এবং যায়নি এবং লোকাল হয়ে গেছে।